সাহারা মরুভূমির এই মুসলিম জাতিগোষ্ঠীর নারীদের বদলে পর্দা করে পুরুষেরা। অবিশ্বাস্য হলেও এর পেছনে কিছু কারণ ও ইতিহাস রয়েছে। 50 ডিগ্রি তাপমাত্রায় মরুভূমিতে সম্পূর্ণ পায়ে হেঁটে তারা প্রায় 700 কিলোমিটার পথ সফর করে শুধু জীবিকার তাগিদে, তাও আবার উটের কাফেলা নিয়ে। একটি উটের পিঠে প্রায় 200 কেজি ওজনের মালামাল থাকতে পারে। এটি একটি নিষ্ঠুর পদযাত্রা যেখানে নেই কোনো ম্যাপ কিংবা জিপিএস, আছে শুধু মৃত্যু ঝুঁকি। জনমানবহীন এই বিশাল মরুভূমিতে রাজ করা এই জাতির নাম হলো তুয়ারেগ। তাদেরকে বাইরের পৃথিবী ভয়ঙ্কর নীল মানুষ হিসেবে চেনে। তাদের এলাকা দিয়ে যাওয়ার সাহস পায় না কোনো বিদেশি পরাশক্তি। এমনকি টিম্বাকটু জয়ের নেশায় আসা দাম্ভিক ইউরোপীয় অভিযাত্রীদেরও তারা এক নিমিষেই ধুলোয় মিশিয়ে দিয়েছিল। মাইলের পর মাইল ধেয়ে আসা বালুঝড় আর প্রাণঘাতী তৃষ্ণার হাহাকার মাথায় নিয়ে এক ফোঁটা পানির ব্যাগ ফুটো হওয়ার অর্থ সেখানে নিশ্চিত মৃত্যু। যে কোনো সময় শুরু হয়ে যায় বালির ঝড়, একটু এদিক সেদিক হলে বেঁচে ফেরা অসম্ভব। ঠিক আজকেই ওরা সাহারার গহীনে সেই অবিশ্বাস্য যাত্রা শুরু করতে যাচ্ছে, যার সফর সঙ্গী হতে চলেছেন আপনারাও। তাহলে চলুন তাদের জীবনে গভীরভাবে প্রবেশ করা যাক। নাইজারের উত্তর দিকে অবস্থিত ছোট্ট এক পাহাড়ি গ্রাম তিমিয়া। অক্টোবর মাস, বাতাসের আর্দ্রতা কমছে, মরুভূমি ডাকছে। গ্রামের উপকণ্ঠে শয়ে শয়ে উট দাঁড়িয়ে আছে। গ্রাম জুড়ে এক চাপা উত্তেজনা আর কান্নার সুর। আজ রওনা হবে আজলাই বা লবণের কাফেলা। তাদের গন্তব্য এখান থেকে প্রায় 700 কিলোমিটার দূরে মরুভূমির হৃৎপিণ্ড অবস্থিত বিলমা মরুদ্যান। এই যাত্রা কোনো সাধারণ ভ্রমণ নয়, এটি জীবন আর মৃত্যুর মাঝখানে এক সরু সুতো। যাওয়ার 1 মাস আর ফিরে আসার 1 মাস, মাঝখানের এই 60 দিন এই পুরুষরা পৃথিবীর বুক থেকে একরকম হারিয়ে যাবে। যাত্রার 7 দিন আগে থেকেই গ্রামটি যেন এক বিশাল রান্নাঘরে পরিণত হয়েছে। কাফেলার নেতা বা মাদুগুর বাড়ির উঠানে গ্রামের সব নারীরা জড়ো হয়েছে। তারা এক বিশেষ ধরনের খাবার তৈরি করছে, যার নাম বুলা। খেজুর, ছাগলের পনির আর শস্য দিয়ে তৈরি এই শক্ত মন্ডুটি হবে আগামী 2 মাস কাফেলাটির একমাত্র খাবার। কাফেলা প্রধানের স্ত্রী অত্যন্ত যত্ন করে প্রতিটি ব্যাগ গুছিয়ে দিচ্ছেন। তিনি জানেন না তার স্বামী আর ফিরে আসবে কিনা, কারণ সাহারা কাউকে ক্ষমা করে না। নারীরা যখন খাবার বানাচ্ছে, পুরুষরা তখন ব্যস্ত উটদের নিয়ে। প্রতিটি উটের জন্য অন্তত 12টি করে দড়ি দিয়ে শক্ত করে মালামাল বাঁধার ব্যবস্থা করা হচ্ছে। উটের জিনের উপর বসার জন্য বিশেষ ধরনের মাদুর তৈরি হচ্ছে। এই 1 সপ্তাহ গ্রামে অন্য কোনো কাজ নেই। সবার মন পড়ে আছে ওই দিগন্ত রেখায়, যেখানে সূর্যটা প্রতিদিন আগুনের গোলক হয়ে ওঠে। যাত্রা শুরুর আগে প্রতিটি পুরুষ তার মুখে পেঁচিয়ে নিচ্ছে নীল রঙের বিশাল এক পাগড়ি। তারা এই পাগড়িকে তাগেল মস্তু বলে। এই পাগড়ি ছাড়া কোনো তুয়ারেগ যোদ্ধা মরুভূমিতে পা রাখার কথা ভাবতেও পারে না। তুয়ারেগ সমাজ আপনাকে অবাক করবে। যেখানে পৃথিবীর সবখানে নারীরা পর্দা করে, সেখানে এই যোদ্ধারা তাদের মুখ ঢেকে রাখে। কেন? তুয়ারেগদের বিশ্বাস মরুভূমির অশুভ আত্মাগুলো মুখ দিয়েই শরীরে প্রবেশ করে, তাই এই সুরক্ষা। কিন্তু মজার ব্যাপার হলো, এই নীল পাগড়ির রং তাদের ঘামের সাথে মিশে ত্বকের গভীরে বসে যায়, আর এই কারণেই তারা হয়ে ওঠে সাহারার নীল মানুষ। অবশ্য পাগড়ি ব্যবহার করার একটি বৈজ্ঞানিক কারণ আছে, আর সেটা হচ্ছে মরুভূমির তাপমাত্রা আর ধুলোবালির হাত থেকে রক্ষা। আপনি যদি তাদের সামনাসামনি দেখেন, তবে শুধু তাদের দুটো জ্বলজ্বল করা চোখ ছাড়া আর কিছুই দেখতে পাবেন না। এই চোখ দুটোই আগামী 2 মাস তাকিয়ে থাকবে ধুধু বালির সমুদ্রে। তুয়ারেগ শব্দের অর্থ হল ঈশ্বর পরিত্যক্ত। আরবি শব্দ তাওয়ারিক থেকে এই নামটি এসেছে বলে মনে করা হয়। ইতিহাসবিদদের মতে এই মানুষগুলো অনেক দেরিতে ইসলাম গ্রহণ করেছিল এবং মরুভূমির দুর্গম এলাকায় বাস করত বলে আরবরা তাদের ঈশ্বর পরিত্যক্ত বলে ডাকত। অনেক গবেষকের মতে দক্ষিণ লিবিয়ার একটি উর্বর অঞ্চলের নাম ছিল তারগা। যারা ওই অঞ্চলে বাস করত তাদেরই তুয়ারেগ বলা হতো, অর্থাৎ এর সহজ অর্থ হল তারগা থেকে আসা মানুষ। তুয়ারেগরা মূলত উত্তর আফ্রিকার আদিম ও ভূমিপুত্র জাতি বারবার বা আমাজিগদের একটি শাখা। তাদের ইতিহাস 10,000 বছরেরও বেশি পুরনো।
আজ থেকে হাজার হাজার বছর আগে যখন সাহারা মরুভূমি ধুধু বালুচর ছিল না, বরং ছিল সবুজ বনভূমি আর হ্রদে ঘেরা এক চারণভূমি, তখন থেকেই এই বারবাররা উত্তর আফ্রিকার লিবিয়া ও আলজেরিয়া অঞ্চলে বাস করত। লোককথা অনুযায়ী ৪র্থ শতাব্দীতে মরক্কোর দিক থেকে আসা এক জাদুকরী ক্ষমতাধর নারী, নাম ছিল তিন হিনান, তিনি ছিলেন তুয়ারেগদের আদি মাতা। এই মহিষী রানী তার দাসী ও অনুসারীদের নিয়ে সাহারার গভীর পর্বতমালায় বসতি স্থাপন করেন এবং সেখান থেকেই আজকের তুয়ারেগদের বংশবিস্তার শুরু হয়। পরবর্তীতে ৭ম শতাব্দীতে যখন আরব বাহিনী উত্তর আফ্রিকা আক্রমণ করে, তখন এই শক্তিশালী তুয়ারেগ যোদ্ধারা ইসলামের সাম্যবাদে আকৃষ্ট হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে। তবে তারা তাদের নিজস্ব সংস্কৃতি ও স্বাধীনচেতা স্বভাব বিসর্জন দেয়নি। আরবদের চাপে এবং মরুভূমির পরিবর্তনের সাথে তাল মিলিয়ে তারা ধীরে ধীরে আরও দক্ষিণে নাইজার, মালি আর বুরকিনা ফাসোর দিকে ছড়িয়ে পড়ে। তারা এই অগম্য মরুভূমিকে ত্যাগের বদলে একেই নিজেদের ঘর বানিয়ে নেয়। তারা মরুভূমির সেই চরম বৈরিতার সাথে লড়াই করার জন্য উটের ব্যবহার শুরু করে এবং প্রায় ৫০০ খ্রিস্টাব্দ পূর্ব থেকে সাহারা জুড়ে এক বিশাল বাণিজ্যিক নেটওয়ার্ক গড়ে তোলে। এভাবেই একসময় পাহাড়ি ও সমতলের বারবাররা হয়ে ওঠে সাহারার অজেয় সম্রাট তুয়ারেগ। কাফেলা যখন গ্রাম ছাড়ছে, তখন এক রহস্যময় দৃশ্য দেখা যায়। গ্রামের নারীরা দাঁড়িয়ে বিদায় দিচ্ছে। তুয়ারেগ সমাজের নারীরা অবিশ্বাস্য ক্ষমতার অধিকারী। যেখানে পুরুষরা পর্দার আড়ালে, সেখানে নারীরা সম্পূর্ণ স্বাধীন এবং তারা মুখ খোলাই রাখে। বিখ্যাত পর্যটক ইবনে বতুতা যখন এই দৃশ্য দেখেছিলেন, তিনি নিজের চোখকে বিশ্বাসও করতে পারেননি। তিনি লিখেছিলেন, এই যোদ্ধারা বাড়ির বাইরে অজেয় হলেও বাড়ির ভেতরে তারা তাদের স্ত্রীদের অধীনে। তুয়ারেগ সমাজে বাড়ির মালিকানা, পশুপাল আর সম্পত্তির অধিকারী মূলত নারীরাই। এমনকি বিবাহ বিচ্ছেদ হলেও পুরুষটিকে তার নিজের তলোয়ার আর উট নিয়ে বাড়ি ছেড়ে চলে যেতে হয়। এই মাতৃতান্ত্রিক সমাজের মায়া কাটিয়েই তুয়ারেগ পুরুষরা বেরিয়ে পড়ে অজানার উদ্দেশ্যে। তাদের ফিরে আসার অপেক্ষায় প্রহর গুনবে তাদের স্ত্রীরা, যারা এই ২ মাস পুরো গ্রামের শাসনভার সামলাবে। গ্রাম ছাড়ার পর প্রথম কয়েকদিন কাফেলাটি থামে আইয়ার পাহাড়ের শেষ কূপে, কারণ এরপরে আর কোনো পানির উৎস নেই। শত শত উটকে একসাথে পানি খাওয়ানো হচ্ছে। পুরুষরা ব্যস্ত তাদের পানির ব্যাগগুলো ভরতে। এই ব্যাগগুলো তৈরি করা হয়েছে ছাগলের আস্ত চামড়া দিয়ে। তুয়ারেগরা জানে বাতাসের সাহায্যে এই চামড়ার ব্যাগ পানিকে বরফ শীতল রাখে। কিন্তু এখানে একটা ট্র্যাজেডি লুকিয়ে আছে। মাদুগু বা কাফেলা প্রধান প্রতিটি ব্যাগ খুঁটিয়ে পরীক্ষা করেন। যদি একটি ব্যাগ থেকেও এক ফোঁটা পানি চুইয়ে পড়ে, তবে পুরো কাফেলার জন্য মৃত্যু নিশ্চিত। সাহারার এই মরণযাত্রায় পানিই হলো একমাত্র জীবন সুধা। পানির এই ব্যাগগুলো যে উট বহন করে, তার পিঠে আর কোনো মালামাল দেওয়া হয় না। যাত্রা শুরু হলো। সামনে শুধু অনন্ত বালি আর আকাশ। কাফেলাটি যখন পাহাড়ের ঢাল বেয়ে নিচে নামছে, তখন মাদুগু সবার সামনে। তার হাতে কোনো ম্যাপ নেই, কম্পাস নেই। তিনি আকাশের নক্ষত্র আর বালির ঢেউ দেখে পথ চলেন। তার প্রতিটি পদক্ষেপের উপর নির্ভর করছে কাফেলার শত শত মানুষের জীবন। তারা এখন প্রবেশ করছে তেনেরে বা শূন্যতার রাজ্যে, যেখানে প্রকৃতি তার সব রূপ নিয়ে এই নীল মানুষদের পরীক্ষা নিতে তৈরি। তারা এটা জানে না যে একটু পরে তাদের সাথে কি ঘটতে চলেছে। কাফেলাটি এখন আইয়ার পাহাড়ের সীমানা ছাড়িয়ে প্রবেশ করেছে এক অন্তহীন শূন্যতায়। তুয়ারেগরাকে বলে তেনেরে। মরুভূমির ভেতর আরেক মরুভূমি। এখানে এসে আকাশ আর বালির রং মিলেমিশে এক হয়ে যায়। তেনেরে হলো পৃথিবীর সেই নিষিদ্ধ এলাকা যেখানে প্রাণের কোনো স্পন্দন নেই। তুয়ারেগ যোদ্ধারা একে ডাকে সূর্যের চুল্লি। এই চুল্লিতে সূর্যের প্রখর রশ্মি মানুষের শরীরের চামড়া পুড়িয়ে দেয়, আর বাতাস যেন আগুনের হলকা হয়ে বয়ে যায়। কিন্তু এই নীল মানুষদের থামার কোনো উপায় নেই। এই ধুধু বালির প্রান্তরে হাঁটতে হাঁটতে মাদুগু হয়তো মনে করেন সেই সব মানুষদের কথা, যারা একদিন এই পথ জয় করতে এসে চিরতরে হারিয়ে গিয়েছিলেন।
of my shoes, headed out at dawn. 1788 সালের দিকে লন্ডনে যখন আফ্রিকা অন্বেষণ সমিতি গঠিত হয়, তখন শত শত পশ্চিমা যুবক এই সাহারা নেশায় বুঁদ হয়েছিল। তাদের মধ্যে একজন ছিলেন তরুণ আলেকজান্ডার ল্যাং। 1826 সালের আগস্ট মাসে তিনি প্রথম ইউরোপীয় হিসেবে টিম্বাকটু শহরে পা রাখেন, কিন্তু সাহারা তাকে ফিরে আসতে দেয়নি। তুয়ারেগদের হাতে তিনি নির্মমভাবে প্রাণ হারান। একই ভাগ্য বরণ করেছিলেন অভিযাত্রী হিউ ক্ল্যাপারটন। এই সাহারা জয় করতে আসা প্রতিটি বিদেশি অভিযাত্রীর কঙ্কাল যেন আজও বালির নিচে চাপা পড়ে আছে। তবে কেন তারা মারা গিয়েছিল? কারণ তারা সাহারার ভাষা বোঝেনি। তুয়ারেগরা যখন তাদের এলাকা দিয়ে যাওয়ার জন্য কর দাবি করত, তখন এই অহংকারী বিদেশিরা তা দিতে অস্বীকার করত। পরিণামে তুয়ারেগ যোদ্ধারা তাদের সর্বস্ব কেড়ে নিয়ে মরুভূমির মাঝখানে ফেলে রেখে আসত। একমাত্র ফরাসি অভিযাত্রী রেনে কাইয়ে ছদ্মবেশে ফিরে আসতে পেরেছিলেন এবং বিশ্বকে জানিয়েছিলেন যে টিম্বাকটু কোনো সোনার শহর নয়, বরং ধুলোবালির এক গ্রাম। তুয়ারেগদের কাছে এই তেনেরে কোনো পথ নয়, এটি তাদের সার্বভৌমত্বের প্রতীক। কাফেলাটি যখন তেনেরের গভীরে, তখন দৃশ্যটি কল্পনাতীত। সামনে 4 লক্ষ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে শুধু বালির সমুদ্র। এখানে প্রতিটি মানুষ যেন একটি ক্ষুদ্র বিন্দু। এই অসীম শূন্যতায় কাফেলার প্রাণভ্রমরা হলেন মাদুগু। মাদুগু কোনো সাধারণ পথ প্রদর্শক নন, তিনি মরুভূমির জাদুকর। তিনি বালিয়ারির প্রতিটি খাঁজ দেখে বুঝতে পারেন তারা কোন দিকে যাচ্ছে। এমনকি বাতাসের ঝাপটায় যখন দিগন্ত আড়াল হয়ে যায়, তখনও তিনি উটের কানের ছায়া দেখে দিক নির্ণয় করেন। মাদুগু কখনো উটের পিঠে চড়েন না, তিনি সবার সামনে অবিচল পায়ে হেঁটে চলেন। প্রতিদিন 14 থেকে 16 ঘন্টা এই মানুষটি বালির উপর দিয়ে হাঁটেন, পাড়ি দেন 40 থেকে 50 কিলোমিটার পথ। তার পেছনে থাকা শত শত উট আর মানুষদের দল শুধু তার পায়ের ছাপ অনুসরণ করে। মাদুগু জানেন তার একটি ভুল পদক্ষেপের অর্থ হল পুরো কাফেলার কয়েকশো মানুষের সমাধি। এই জ্ঞান তিনি কোনো ম্যাপে পাননি, পেয়েছেন তার পূর্বপুরুষদের রক্ত থেকে। সাহারার এই যাত্রায় তুয়ারেগদের রুটিন বড়ই কঠোর। সূর্যোদয়ের 2 ঘন্টা আগেই তাদের প্রস্তুতি শুরু হয়। উটের পিঠে মালামাল চাপাতে প্রায় 2 ঘন্টা সময় লাগে। এরপর শুরু হয় ক্লান্তিহীন পথ চলা। সূর্যাস্ত পর্যন্ত এই যোদ্ধারা আর কোনো খাবার ছয় না। সারাদিনের একমাত্র ভরসা হলো তাদের চামড়ার ব্যাগের সীমিত পানি আর সামান্য একটু লবণ। এই লবণ তাদের ডিহাইড্রেশন বা পানি শূন্যতা থেকে বাঁচায়। দিনের শেষে যখন মরুভূমির তপ্ত সূর্যটা দিগন্তে মুখ লুকায়, তখনই তারা তাদের ক্যাম্প স্থাপন করে। রাতের বেলা তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে যায়। দিনের বেলা আগুনের উত্তাপ আর রাতে হাড় কাঁপানো শীত, এই 2 চরম আবহাওয়ার সাথে লড়াই করে তুয়ারেগ যোদ্ধারা টিকে থাকে। আগুনের চারপাশে বসে তারা যখন বুলা বা সেই শুকনো মন্ডুটি খায়, তখন তাদের চোখে কোনো ক্লান্তি নেই, বরং থাকে এক অজেয় তৃপ্তি। বয়োজ্যেষ্ঠরা তাদের পূর্বপুরুষদের গল্প শোনাতে থাকে। প্রতিটি তুয়ারেগ পুরুষের কোমরে ঝোলে এক রহস্যময় তলোয়ার, যাকে বলা হয় তাকুবা। এই তলোয়ারের নকশাটি অদ্ভুতভাবে মধ্যযুগীয় খ্রিস্টান তলোয়ারের সাথে মিলে যায়। জনশ্রুতি আছে 11 শতকের দিকে স্প্যানিশ আলমোরাভিডদের মাধ্যমে এই তলোয়ারের নকশা সাহারায় পৌঁছেছিল। একজন তুয়ারেগ যোদ্ধার কাছে তার তাকুবা তলোয়ারটি তার পাগড়ির মতোই পবিত্র। এটি তাদের আভিজাত্যের পরিচয়। কাফেলা চলাকালীন কোনো দস্যু বা বাইরের শক্তি যদি তাদের আক্রমণ করতে চায়, তবে এই তাকুবা তলোয়ারই হয়ে ওঠে তাদের রক্ষাকর্তা। কাফেলাটি কয়েকদিন পর পর একটি করে কূপের দেখা পায়, কিন্তু এই কূপগুলো খুঁজে পাওয়া খড়ের গাদায় সুই খোঁজার মতো কঠিন। আইয়ারের এই কূপগুলো খনন করা হয় অমানসিক পরিশ্রমে। খননকারীরা 30 থেকে 40 মিটার গভীরে নেমে পানির সন্ধান করে। সামান্য একটি ভুলের কারণে প্রতি বছর অনেক খননকারী জ্যান্ত কবরের শিকার হয়। পানির অভাব যেখানে প্রাণঘাতী, সেখানে তুয়ারেগদের আইন বড়ই অদ্ভুত।
উটকে তারা সব থেকে সম্মানিত প্রাণী মনে করে, তাই কূপ থেকে প্রথমে পানি পান করে উটগুলো, এরপর গরু এবং সবশেষে মানুষ। তুয়ারেগ সমাজে একটি কঠোর আইন আছে, কোনো তৃষ্ণার্ত মানুষকে পানি দিতে অস্বীকার করা একটি মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ। সাহারার এই 700 কিলোমিটারের মরণ যাত্রায় পানি সোনার চেয়েও মূল্যবান, তাই গোসল বা শৌচকর্ম করা এখানে এক অভাবনীয় বিলাসিতা। প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য তারা পাথরের আড়াল বেছে নেয় এবং শৌচকর্মের পর পানির বদলে তপ্ত বালু বা পাথর দিয়ে শরীর পরিষ্কার করে। এই বর্জ্য বালুচাপা দেওয়ার পর মরুভূমির তীব্র তাপে তা দ্রুত শুকিয়ে মাটির সাথে মিশে যায়। মাসের পর মাস গোসলহীন অবস্থায় শরীর সতেজ রাখতে তারা পানির বদলে বালু দিয়ে স্যান্ড বাথ নেয় এবং তায়াম্মুমের মাধ্যমে পবিত্র হয়। তুয়ারেগ নারীরাও তাদের চক্র চলাকালীন সময়ে সুতি কাপড় ব্যবহার করে এবং পরবর্তীতে তা মরুভূমির নির্জন স্থানে বালুচাপা দিয়ে নষ্ট করেন। হঠাৎ বাতাসের গতি বদলে গেল, আকাশটা লালচে বর্ণ ধারণ করল। মাদুগু থেমে গেলেন। তিনি জানেন কি ঘটতে চলেছে। তেনেরের সব থেকে বড় আতঙ্ক বালুঝড়। কয়েক মুহূর্তের মধ্যে পুরো আকাশ অন্ধকার হয়ে যায়। বালুর প্রতিটি কণা তুয়ারেগদের নীল পাগড়ির ওপর চাবুকের মতো আঘাত করতে থাকে। এই অবস্থায় চোখ খোলা রাখা অসম্ভব, কিন্তু মাদুগু থামেন না। তিনি তার উটের পিঠে হাত রেখে সামনের দিকে এগিয়ে চলেন। এই ঝড়ের মধ্যে হারিয়ে যাওয়ার অর্থ হলো কয়েক ঘন্টার মধ্যে জীবন্ত কবর হওয়া। তুয়ারেগ যোদ্ধারা তাদের উটগুলোকে গোল করে বসিয়ে দেয় এবং নিজেরা পর্দার আড়ালে আল্লাহর কাছে সাহায্য চায়। সাহারা আজ তার প্রচণ্ড ক্রোধ প্রকাশ করছে, কিন্তু এই নীল যোদ্ধারা দম্বার পাত্র নয়। তারা জানে এই ঝড় কেটে গেলেই দূরে দেখা যাবে বিলমা মরুদ্যানের সেই কাঙ্ক্ষিত খেজুর বাগান। এক মাস কেটে গেছে। কাফেলার প্রতিটি উট এখন দুর্বল, প্রতিটি মানুষের শরীর ক্লান্তিতে ভেঙে পড়ছে। তেনেরের সেই নরক সম উত্তাপ তাদের জীবনী শক্তি শুষে নিয়েছে। কিন্তু হঠাৎ দিগন্তে দেখা গেল এক চিলতে সবুজ। মাইলের পর মাইল বালির পর এই সবুজ যেন এক অলৌকিক দৃশ্য। এটি সেই কাঙ্ক্ষিত বিলমা মরুদ্যান। কাফেলা প্রধানের চোখে এক অদ্ভুত প্রশান্তি। তিনি আবারও তার দায়িত্ব পালন করেছেন, আবারও একদল মানুষকে যমদূতের মুখ থেকে ফিরিয়ে এনেছেন। তারা যখন মরুদ্যানের কাছে পৌঁছায় তখন তাদের স্বাগত জানাতে এগিয়ে আসেন মসজিদের ইমাম। কাফেলাটির প্রতিটি সদস্যের মুখে এখন এক অদ্ভুত আবেগ। এখানে তারা 1 সপ্তাহ থাকবে। এই 7 দিন হবে তাদের জন্য স্বর্গের মতো, যেখানে উটগুলো বিশ্রাম পাবে আর মানুষেরা লবণের বাণিজ্যে ব্যস্ত হবে। বিলমার পাশেই ফাঁচি নামক সেই এলাকা, যেখানে সাহারার সাদা সোনা বা লবণ উত্তোলিত হয়। এখানে কাজ করে তুবু উপজাতির মানুষরা। তাদের জীবন তুয়ারেগদের থেকেও কঠিন। এখানে মাটি থেকে মাত্র 2টি জিনিসই পাওয়া যায়, লবণ আর খেজুর। গ্রীষ্মকালে এখানকার তাপমাত্রা যখন 50 ডিগ্রি ছাড়িয়ে যায়, তুবু উপজাতির মানুষরা তখন নোনা পানির গর্তে নেমে কাজ করে। দীর্ঘদিন লবণের সংস্পর্শে থাকায় তাদের শরীরে গভীর ক্ষত বা আলসার তৈরি হয়, কিন্তু তাদের থামার কোনো উপায় নেই। টিকে থাকার জন্য এই লবণই তাদের একমাত্র ভরসা। তারা এই লবণ গুঁড়ো করে মাটির সাথে মিশিয়ে কেকের আকার দেয়। এই লবণের কেকগুলোই তুয়ারেগরা মরুভূমির বিভিন্ন প্রান্তে পৌঁছে দেয়। বিলমার বাসিন্দাদের জন্য এই কাফেলাগুলোর আগমন বছরের সব থেকে বড় উৎসব, কারণ এই তুয়ারেগরাই তাদের জন্য নিয়ে আসে বাইরের জগতের খাদ্যশস্য আর প্রয়োজনীয় কাপড়। বিলমার বাজারে বাণিজ্য চলে এক অদ্ভুত নিয়মে। এখানে কোনো টাকার লেনদেন নেই। তুয়ারেগরা তাদের সাথে নিয়ে আসা ভুট্টা, বাজরা আর শুকনো ফলগুলোর পসরা সাজিয়ে বসে, আর বিলমার নারীরা তাদের লবণের কেক নিয়ে হাজির হয়। আপনি জানলে অবাক হবেন, এখানে কোনো পাল্লা বা বাটখারা নেই। সব বাণিজ্য হয় হাতের মুঠোর মাপে। এক মুঠো ভুট্টার বদলে কতটুকু লবণ পাওয়া যাবে তা নির্ধারিত হয় দীর্ঘ দর কষাকষির মাধ্যমে।
বিলমার নারীরা অত্যন্ত কঠোর ব্যবসায়ী হিসাবে পরিচিত। তারা প্রতিটি শস্যের হিসাব কড়ায় গণ্ডায় বুঝে নেয়। তুয়ারেগরা অত্যন্ত সাবধানে লবণের কেকগুলো মাদুর দিয়ে প্যাক করে উটের পিঠে বাঁধে, কারণ এই কেকগুলো যদি পথে ভেঙে যায় তবে ফেরার পর বাজারে এগুলোর দাম অর্ধেক হয়ে যাবে। একটি উট প্রায় 150 থেকে 200 কেজি ওজনের লবণের বোঝা নিয়ে আবার ফেরার জন্য প্রস্তুত হয়। কিন্তু এই নীল মানুষদের জীবন কি শুধুই মরুভূমির বালিতে সীমাবদ্ধ? না, আধুনিক মানচিত্র আর সীমানা তাদের যাযাবর জীবনে এক বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। ইউরোপের শক্তিগুলো যখন আফ্রিকার মানচিত্র ভাগ করলো, তখন তারা তুয়ারেগদের এলাকাগুলোকে বিভিন্ন দেশে ভাগ করে দিল। নাইজারে তুয়ারেগ বিদ্রোহের এক নেতা তার অনুসারীদের নিয়ে গোপনে সভা ডেকেছেন। তাদের দাবি খুব সহজ, তাদের পূর্বপুরুষদের জমিতে কোনো সীমানা থাকতে পারবে না। তাদের মাটির নিচে আবিষ্কৃত হয়েছে খনিজ তেল আর ইউরেনিয়ামের বিশাল ভাণ্ডার, কিন্তু এই সম্পদের সুফল তুয়ারেগরা পায় না। তারা মনে করে এই বর্ডারগুলো বালির ওপর আঁকা কিছু কাল্পনিক রেখা ছাড়া আর কিছুই নয়। তুয়ারেগ যোদ্ধারা আজও তাদের স্বাধীনতা আর অধিকারের জন্য লড়াই করে যাচ্ছে। তারা মনে করে সাহারা তাদের এবং তারাই এই বিরান ভূমির প্রকৃত মালিক। বেচা কেনা শেষ, এবার ফেরার পালা। উটগুলো যেন বুঝতে পেরেছে এবার তারা তাদের বাড়ির পথে রওনা হবে। কাফেলাটি আবার সেই তেনের মরুভূমির কঠিন পথে পা বাড়ায়, কিন্তু এবার তাদের মনোবল অনেক বেশি, কারণ তারা জানে এই যাত্রার শেষে আছে তাদের নিজের গ্রাম তিমিয়া। ফেরার পথে আবারও সেই বালুর ঝড় আর তপ্ত দুপুরের সাথে লড়াই করতে হয়, কিন্তু প্রতিটি কদম তাদের এগিয়ে নিয়ে যাচ্ছে তাদের প্রিয়জনদের কাছে। 2 মাস পর তিমিয়া গ্রামের উপকণ্ঠে যখন কাফেলার ধুলো উঠতে দেখা গেল, তখন পুরো গ্রামে খুশির জোয়ার বয়ে যায়। মাউন্ট মারি বা তেনেরে বাতিঘর তাদের স্বাগত জানাচ্ছে। সফলভাবে বাড়ি ফিরতে পারার আনন্দ তুয়ারেগ সমাজে অপরিসীম। একটি উটও না হারিয়ে এবং সমস্ত লবণের বোঝা অক্ষত রেখে ফিরে আসাকে তারা মনে করে আল্লাহর এক অশেষ রহমত। গ্রামে ফেরার পর শুরু হয় বিশাল উৎসব। নারীরা সমস্বরে গান গায়, আর তুয়ারেগ পুরুষরা তাদের ঐতিহ্যবাহী নীল পোশাক পরে আগুনের চারপাশে নাচতে শুরু করে। ড্রামের সেই চিরচেনা শব্দ মরুভূমির নিস্তব্ধতাকে ভেঙে চুরমার করে দেয়। 2 মাস যে পুরুষরা অনিশ্চিত এক ভবিষ্যতে ছিল, আজ তারা তাদের পরিবারের কাছে নিরাপদ। তাদের সেই লবণের বিনিময়ে পাওয়া শস্য দিয়ে পুরো গ্রামের আগামী কয়েক মাস নিশ্চিন্তে কেটে যাবে। সাহারা মরুভূমির এই নীল মানুষেরা আজও পৃথিবীর বুকে টিকে আছে এক রহস্য হয়ে। তাদের অদ্ভুত পর্দা প্রথা, নারীদের অবিশ্বাস্য ক্ষমতা আর মরুভূমির সাথে তাদের এই অমর মিতালি আমাদের শিখিয়ে দেয়, জীবনের সংগ্রাম যতই কঠিন হোক, বীরত্ব আর আত্মবিশ্বাস থাকলে যে কোনো মরুভূমি জয় করা সম্ভব।